হলো স্ক্রিনটাও শেয়ার করতেছি। এখন দেখা যাচ্ছে প্রশ্নটা, আমার কথাও শোনা যাচ্ছে আর রেকর্ডিংটা এখন আমি প্লে করব। Park facilities, addressing her local town council about changes that have been made to the park. First, you have some time to look at questions 11 to 16. 11 to 16। এখন আমরা এই যে একটু স্টপ দিব, এই সময়টা পাচ্ছি, এই সময়টা একটু আমরা দেখবো যে এখানে আমার কি কি দরকার। ম্যাপটার দিকে যদি তাকাই দেখতে পারতেছি ক্রফট ভ্যালি পার্ক, ওর একটা ম্যাপ দেওয়া হয়েছে। প্রথমেই আমাদের চিন্তাটা থাকবে ম্যাপে ডিরেকশন দেওয়ার সময় ওরা অবশ্যই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট নিয়ে কথা বলবে। আরও ম্যাপের কিছু মেইন ফিচার থাকবে, যেমন টু দ্য টপ রাইট কর্নার, বটম লেফট কর্নার, এই কিছু ওয়ার্ড আমাদের কিন্তু পরিচিত থাকতে হবে। যেমন টপ রাইট বলতে ওই যে সি বোঝাচ্ছে, সি বোঝাবে। আবার বটম লেফট বললে এই যে আমার কার্সরটা দেখা যাচ্ছে জি এর এই পাশে এই কর্নার বোঝাবে। রাইট লেফট বুঝি। তারপর ওয়াক আহেড, এখন আমি যদি সাউথ গেট দিয়ে প্রবেশ করে ওয়াক আহেড করি তাহলে আমি কিন্তু লেফটে টার্ন নেই নাই, সোজা রাস্তাটা ধরে আগাচ্ছি। তারপর টার্ন অ্যারাউন্ড মানে কি, ঘুরে যাওয়া। তারপর শার্প লেফট, এই যে ই, ই যে একটা পজিশন, এখানে যদি বোঝায় শার্প লেফট তার মানে বোঝাবে এখানে একটা বেন্ডিং আছে। তো এই ধরনের কিছু ওয়ার্ড। অ্যান্ড গ্লাস হাউস, লেক, ওল্ড মিউজিয়াম, এই জিনিসগুলো আমরা খেয়াল করে রাখলাম। এখন আমার দরকার এই জি, এ, বি, ডি, ই, এফ এই লেটারগুলা এই শূন্য স্থানগুলোতে বসাতে হবে কথাটা শুনে। এখন ওরা কথা বলার সময় শুরু করবে কি, ক্যাফের একটা পরিচিতি দিবে। তো ক্যাফের পরিচিতিটা যদি এরকম দেয় যে when you enter through the south gate you will find the cafe on your left or on your right or you have to walk forward, তো এই টাইপের কিছু ডেসক্রিপশন দিবে, সেই অনুযায়ী আমার বুঝতে হবে। তো আমরা এখন রেকর্ডিংটা শুনি। As chair of the Town Council Subcommittee on Park Facilities, I'd like to bring you up to date on some of the changes that have been made recently to the Croft Valley Park. So if you could just take a look at the map I handed out, let's begin with a general overview. So, the basic arrangement of the park hasn't changed. It still has two gates, north and south, and a lake in the middle. The cafe continues to serve an assortment of drinks and snacks, and is still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilet. ওকে, প্রথমটার কথা আমরা তাহলে কি বুঝলাম? এখানে বলতেছে যে ক্যাফের যেই পজিশনটা সেটা কিন্তু চেঞ্জ করে নাই। লুকিং আউট স্ট্রেইট অফ দ্য লেক, মানে লেকের পরে, মানে আমরা বলি না বাংলায় কথা যে দিগন্ত বিস্তৃত, দূরে সোজা তাকালে। সো এই লেকের অপর সাইডে তাকালে আমি দূরের যেই পজিশনটা দেখব বিসাইড দ্য ওল্ড মিউজিয়াম, মানে এর পজিশনটা মোস্ট প্রবাবলি ডি হবে। এর পজিশনটা মোস্ট প্রবাবলি ডি হবে, ক্যাফেটা এখানে আছে। অ্যান্ড তারপর সেকেন্ড ইয়েতে যাবে টয়লেট, সেটা শুনি। And bring them nearer to the center of the park, as they're a bit out of the way at. এই যে দেখেন আরেকটা হিন্ট কিন্তু দিছে আপনাকে, একটা কথা বলছে লেকের পর, মানে লেকের উপর দিয়ে তাকায় দেখতে হবে লেকের পর কি আছে। তারপর ওল্ড মিউজিয়ামের পাশে, এটাও একটা হিন্ট দিছে।
অ্যান্ড বলছে টেকিং ইট টু দ্য সেন্টার অফ দ্য ম্যাপ, মানে ডি একেবারেই সেন্টারে আছে। আপনাকে 3টা হিন্ট দিছে ক্যাফেটাকে লোকেট করার জন্য। Present, near the adventure playground, in the corner of your map. The formal gardens have been replanted and should be at their best in a month or two. আচ্ছা, আমরা They টয়লেটের used এটা in মিস the করে গেছি, location of the টয়লেটের হিন্টটা মিস করে গেছি, আবার রিপ্লে করব। toilet still in the same place, looking out over the lake and next to the old museum. We're hoping to change the location of the toilets and bring them nearer to the center of the park, as they're a bit out of the way at present, near the adventure playground, in the corner of your map. The formal gardens have been replanted and should be at their best in a month or two. তাহলে দেখেন এই যে টয়লেটের কথাটা বললো কি, ওরা একটা প্ল্যানিং করতেছে, ম্যাপের প্রেজেন্ট একটা সিনারিও আপনাকে প্রশ্নে দিয়ে দিছে, অ্যান্ড আপনাকে কি বলে, আপনার বই নিয়ে বসছেন তো সবাই, খাতা নিয়েও বসছেন, আই হোপ লিখবেন কিন্তু। দেখেন এইখানে ওরা কিন্তু টয়লেটের বর্তমান পজিশন কথা বলতেছে, অ্যান্ড এই যে একটা মিটিং, এই মিটিংয়ে তারা অডিয়েন্স বা লোকালিটির যে লোকজন তাদেরকে একটা আপডেট জানাচ্ছে যে তারা ইন ফিউচার কেমন কেমন প্ল্যানিং করে চেঞ্জ আনবে। তো রাইট নাও টয়লেটটা আছে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের সাথেই একেবারে কর্নারে, যেটা হলো পজিশন সি, কিন্তু তারা সেটা চায় কি একটু সেন্টারে আনতে, মেবি পজিশন সি থেকে চেঞ্জ করে বি এর দিকে নিয়ে আসবে ইন ফিউচার, কিন্তু এটা এখনই না, ইন ফিউচার প্ল্যান করতেছে। সো কথার মধ্যে এই জিনিসগুলো খেয়াল করতে হবে, প্রেজেন্ট সিচুয়েশন কোনটা, ইন ফিউচারে প্ল্যানিং কোনটা। ম্যাপে সবসময় এরকম থাকে, টাস্ক 2 অ্যান্ড 3-তে দেয়, সেই টাস্ক 2 অ্যান্ড 3-তে তারা হলো একটা লেকচার বা একটা সেশনে যায় যেখানে বাকি অডিয়েন্সের উপস্থিতিতে কিছু বর্ণনা দেয়, ফিউচার প্ল্যানিং দেয় যে বর্তমানে এটা এমন আছে, আমরা ইন ফিউচার এটা এমন করতে চাই। তো সেই অনুযায়ী ম্যাপের ডেসক্রিপশনগুলো হয়। তো অ্যাট প্রেজেন্ট টয়লেট আছে লেটার সি এর এদিকে কর্নারে। They used to be behind the old museum, but we've now used the space near the south gate, between the park boundary and the path that goes past the lake towards the old museum. We have a new outdoor gym for adults and children. আবার একটু থামাই, এই যে মাত্র ফর্মাল গার্ডেন্স নিয়ে কথা বললো যে তারা এতদিন ফর্মাল গ্রাউন্ডটাকে ওল্ড মিউজিয়ামের ওইদিকে রাখছিল, কিন্তু এখন তারা প্ল্যান করতেছে যে সাউথ গেটের পাশে, এই যে বর্ডার, সাউথ গেটের পাশে এই যে টোটাল ম্যাপের একটা বর্ডার আছে, এই যে বর্ডার অ্যান্ড এইখানে যে কিছু গাছপালা আছে, এইখানের ফাঁকা জায়গাটা ইউজ করতে চায়, মানে কি জিতে আনতে চায়, লোকেশন জিতে আনতে চায়। It is already proving very popular. It's by the glass houses, just to the right of the path from the south gate. We have a new outdoor lake towards the old museum, between the park boundary and the path that goes past the lake towards the old museum. তাহলে between the park boundary and the road that takes to the road to old museum, মানে এই যে বাউন্ডারি আর এই যে রোড, এই দুইটার মাঝখানের স্পেসটাকে কাজে লাগাবো আমি ফরমাল গার্ডেন্সের জন্য। তো 13 নম্বরের আনসার হলো জি। এখন নেক্সট শুনবো আউটডোর জিমের পজিশন। We have a new outdoor gym for adults and children, which is already proving very popular. It's by the glass houses, just to the right of the path. এই যে বলে দিছে যে ইটস বাই দ্য গ্লাস হাউসেস জাস্ট টু দ্য রাইট অফ দ্য পাথ, এই যে সোজা যে রাস্তাটা তার ডান পাশে গ্লাস হাউসের সাথে।
তাহলে এটার পজিশন হলো এইচ, আউটডোর জিম। From the south gate. You have to look for it, as it's a bit hidden in the trees. হিডেন মানে কি, এখানে গাছপালা একটু বেশি, তার মাঝখানে আছে, একটু হিডেন, লুকানো আছে। তো অনেকগুলা হিন্ট আছে কিন্তু। One very successful introduction has been our skateboard ramp. It's in constant use during the evenings and holidays. It's near the old museum, at the end of a little path that leads off from the main path between the lake and the museum. দেখেন, স্কেটবোর্ডের যেই র্যাম্পটা আছে তার কথা বলছে কি, দ্যাট লিডস অফ, এই ওয়ার্ডটা দেখেন ম্যাপের যখন আপনাদেরকে এরকম লিসেনিংয়ে যাবেন তখন কিন্তু এই টাইপের ওয়ার্ড খুবই আসবে। লিডস অফ মানে কি, এই যে একটা রোড থেকে আরেকটা রোড বেরিয়ে আসছে শাখা প্রশাখা হিসেবে। এই যে ছোট একটা রাস্তা যেটা এর দিকে যাচ্ছে, এটা হলো লিডস অফ। বিটুইন দ্য রোড অ্যান্ড দ্য ওল্ড মিউজিয়াম, এর মাঝখান দিয়ে একটা শাখা প্রশাখা রাস্তা বের হয়ে গেছে, লিডস অফ। এই দুইটা ওয়ার্ড বোঝায় কি, একটা রাস্তা বেরিয়ে আসতেছে। টাইমলি জয়েন করতে হবে, আপনারা অনেকেই লেট জয়েন করছেন, এখন আজকে আরো 2-3 জন জয়েন করে নাই, 14 জন টোটাল। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম যে স্কেটবোর্ড র্যাম্পটা আপনি এইভাবে বুঝবেন, এই ওয়ার্ডের মিনিংটা খাতায় লিখে রাখেন। লিডস অফ মানে কোনো একটা মূল রাস্তা বা মূল ধরেন যে নদী, সেইখান থেকে শাখা প্রশাখা বের হয়ে আসা বা সেই দিকে নিয়ে যাওয়া, লিডস অফ, এই দিকে নিয়ে যাচ্ছে লেটার এর দিকে, এটা হলো স্কেটবোর্ড র্যাম্প। অ্যান্ড লাস্টলি আমার আছে এখানে ওয়াইল্ড ফ্লাওয়ার্স, সেইটা একটু শুনি। We've also introduced a new area for wildflowers to attract bees and butterflies. It's on a bend in the path that goes round the east side of the lake, just south of the adventure. দেখেন তো, আমি শুরুতেই বলছিলাম যে এরকম একটা ই লেটার যখন এরকম শার্প একটা কার্ভ দেখবেন বা বেন্ড বাঁকানো দেখবেন। আচ্ছা, এক সেকেন্ড, একটা কাজ করুন মিয়া, তুমি একটু আমার বাড়িতে চলে আসো। সময় একটু বাইরে গিয়ে কথা হলো, ক্লাস নিতেছি। হ্যাঁ, আসতে বলো। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে লেটার ই যখন আমরা দেখব এখানে একটা কার্ভ বা বেন্ডিং দেখতেছি, সেটা কিন্তু ওর কথায়ও আমাকে বলে দিচ্ছে, ইউ লুক আর শার্প বেন্ডিং, যে এখানে ওরা ওয়াইল্ড ফ্লাওয়ারটা রেডি করতে চাচ্ছে কাদের অ্যাট্রাক্ট করার জন্য, বিজ। Playground. Before you hear the rest of the presentation, you have some time to look at question. এখন আমি আপনাদের কাছে ব্যাক করব, যে বলছিলেন যে প্রবলেম হয়েছিল ম্যাপে, এখন বলেন ম্যাপ বুঝতে গেলে আপনার কি কি ট্রিক্স ইউজ করতে হবে। প্রথম কথা হলো কিছু ওয়ার্ড মাথায় রাখতে হবে, যেমন একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা ব্রাঞ্চেস অফ, এই ওয়ার্ডটা খাতায় লিখেন সবাই। ব্রাঞ্চেস অফ মানে শাখা প্রশাখা হিসেবে নতুন একটা ছোট রাস্তা বা ছোট একটা নদী বা লেক থেকে আরেকটা অংশ বের হয়ে আসতেছে, ব্রাঞ্চেস অফ, এরকম একটা ওয়ার্ড। লিডস অফ মানে একটা বড় রাস্তা থেকে ছোট একটা গলি বা রাস্তা ধরে আরেকটা দিকে ডিরেকশনে যাওয়া যায়, ব্রাঞ্চেস অফ, লিডস অফ। তারপর যখন এরকম রাস্তার মধ্যে বা ম্যাপের মধ্যে আমরা দেখব যে শার্প কার্ভ বা বেন্ড, তখন সেটাকে ওরা কার্ভ বা বেন্ড হিসেবেই লিসেনিংয়ের যে কথাটা শুনবো সেখানে কিন্তু অ্যাড্রেস করবে, সেটা থেকেও চিনতে পারবো। তারপর আমি ম্যাপের দিকে শুধু শুনবই না যে সব কথাও আমাকে বলে দিবে, কিছু জায়গা কিন্তু ও আমাকে হিন্ট দিচ্ছে। কীরকম হিন্ট, যেমন গ্লাস হাউস আমরা যখন দেখছিলাম তখন বলছে হিডেন ইন দ্য ট্রিজ। হিডেন ইন দ্য ট্রিজ মানে কি, ওই এরিয়াতে গাছপালা অনেক বেশি, তাই ওকে ঠিক মতো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, হিডেন ইন দ্য ট্রিজ। অ্যান্ড বলে দিছে যে সাউথ গেট দিয়ে প্রবেশ করলেই
রাইট টু দ্য পাথ, পাথের রাইট সাইডে। তারপর ম্যাপের মধ্যে আরো কিছু ফিচার থাকে যেমন লেক। শুরুর দিকে ওই যে আমরা ডি নাম্বার ক্যাফে যেটা করতে গেছিলাম। আচ্ছা, যারা একটু লেট করছে তাদের জন্য বলে রাখি, আজকে আমরা আপনাদের রিকোয়েস্টে সলভ করতেছি বুক নাম্বার 15 থেকে টেস্ট 4 লিসেনিং, সেখান থেকে পার্ট 2 ম্যাপ ম্যাপ সলভ করতেছি আজকে। যারা লেট করছেন তারা ইউটিউবে যখন ভিডিওটা দিব সেখান থেকে একটু দেখে নেবেন। ওকে, তো শুরুর দিকে ওই যে ক্যাফের কথা যেটা বললো যে ইউ লুক থ্রু দ্য লেক, মানে লেকের উপর দিয়ে তাকিয়ে দেখতে হবে, লেকের ওই পাশে আছে। আবার কি বলছে, ক্লোজ টু দ্য ওল্ড মিউজিয়াম। তো আমি ম্যাপটা দেখবো এবং ওর লিসেনিং যখন শুনতে থাকবো তখনই আমার এগুলা কিন্তু লোকেট করে ফেলতে হবে। তারপর ওই যে ফর্মাল গার্ডেনের কথা আবার রিপিট করি, বলছে যে সাউথ গেটের লেফটে এবং বিটুইন দ্য ফ্রি স্পেস সেটাকে ইউজ করবে, যেটা হলো যে বর্ডার আর হলো দ্য পাথ অন দ্য লেফট। এই রাস্তাটা, বাম দিকের রাস্তাটা আর বর্ডারটার মাঝখানে যে জায়গাটা সেটাকে ইউজ করবে। তো ম্যাপে কিন্তু এই টাইপের হিন্টগুলাই আমাকে দিবে। আমার ম্যাপের মধ্যে চিত্রগুলা যে দেওয়া থাকবে, গাছ দেওয়া, লেক দেওয়া, সেগুলো আমার আইডেন্টিফাই করতে হবে, তার সাথে সাথে ওদের কথা অনুযায়ী ম্যাচ করতে হবে, কোনটাকে হিন্ট করতেছে, কোনটাকে আমাকে ফোকাস করতে বলতেছে। তো এটা গেল ম্যাপ নিয়ে একটা প্রবলেম একজনের। এখন বাকিরা বলেন আর কি কি প্রবলেম পাইছেন। অনেকেরই তো স্কোর দেখতেছি অনেক কম আসছে, 8, 9, 10 এরকম আসছে। ম্যাপ হলো এক টাইপের একটা কোয়েশ্চেন, এটা লিসেনিং এ আসবেই মাস্ট। তারপর বলেন বাকিরা বলেন। কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, পার্ট টু। আচ্ছা, পার্ট টুতে আমরা বলছি যে এই পার্ট ওয়ান আর পার্ট ফোরটা বেশি ইজি হবে। পার্ট ওয়ানে কোন টাইপের কোয়েশ্চেন হয় প্রথম দিনেই বলে ফেলছি, ওই যে স্পেলিং আসবে, নাম দিবে, অ্যাড্রেস দিবে, টাইম দিবে, পরে একটা টিকিট কত ডলার কত পাউন্ড এই টাইপের জিনিসপত্র আসবে। তো লিসেনিং পার্ট ওয়ানটাই তো অ্যাটলিস্ট 10টা মার্ক থাকে। ওই 10টা মার্কের মধ্যে আপনি যত উইকই হন না কেন 6টা 7টা মার্ক তো কনফার্ম করতেই হবে। নাম্বার তোলার জায়গা হলো লিসেনিং এর মধ্যে টেস্ট পার্ট ওয়ান আর পার্ট 4, পার্ট 4। আচ্ছা, আমরা কি লাস্ট দিন পার্ট 4 কমপ্লিট করতে পারছিলাম? পারি নাই। পার্ট 4টা আজকে একটু করে দেখব। আর ম্যাপের একটা আজকে এক্সাম্পল করে দিলাম। আজকে আরো কয়েকটা পার্ট 2, 3 সলভ করব, তারপর দেখি কি অবস্থা হয়। আর আপনাদের বলছি কিন্তু পার্ট 2তে মেইনলি এই টাইপের কোয়েশ্চেনই আসবে, যে একটা লিসেনিং স্ক্রিপ্ট থেকে আপনার শুনে শুনে মাল্টিপল চয়েস 5টার মধ্যে 2টাকে সিলেক্ট করতে হবে যে এই বিষয়ে সে কথা বলছে কিনা। তারপর হলো অপশন হেডিং ম্যাচিং ছিল, প্রথম যেদিন করাইছিলাম সেদিন ম্যাচিং ছিল, ম্যাচিং আসতে পারে। শূন্যস্থান ফিল আপ সেটা আসতে পারে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, অন্য কিছু বলবে। সেই জন্য আপনাদের বলছিলাম একটা অ্যাপ ডাউনলোড করতে, ম্যাগোস। কয়জন ইনস্টল করছেন? ইনস্টল করলে তো সেটাতে একটু ওয়ার্ডগুলা গেমের মতন করে সলভ করতে হবে। প্রতিদিন যদি আধা ঘন্টা বা 20 মিনিট 15 মিনিট এটাকে টাইম দেন, আপনার অনেকগুলা ভোকাবুলারি ক্লিয়ার হবে। এখন ভোকাবুলারি তো আমি ক্রিয়েট করে দিতে পারবো না, সিনোনিমটা আপনার নিজের করে নিতে হবে নিজের স্বেচ্ছায়। না হলে আপনি তো এরকম লিসেনিং শুনতে গেলে কনফিউজড হতেই থাকবেন। আমি আগেই বলে দিছি পার্ট 2 অ্যান্ড পার্ট 3 ইজি হবে না। এখানে প্রচুর ইনফরমেশন দিবে আর আপনাকে মিসলিড করার চেষ্টা করবে। কিছু ডিস্ট্রাক্টর ওয়ার্ড বলছিলাম, যেমন হাউএভার, বাট, ডেসপাইট দিস। তো এরকম
দো, অলদো, নেভারদ্যালেস এই টাইপের ওয়ার্ড দিয়ে আপনাকে কি করবে? একটা কথা বলবে, পরক্ষণেই সেই কথাটাকে আবার রিভার্ট করে ফেলবে। অন্য আরেকটা স্টেটমেন্টে চলে আসবে। তো লোকেট করতে গেলে আপনার কনসেন্ট্রেশনটা ইম্পর্ট্যান্ট। ডিস্ট্রাক্টর ওয়ার্ডগুলা কান খাড়া করে শুনতে হবে যে কখন ডেসপাইট বলতেছে, নেভারদিলেস বলতেছে, দো, অলদো বলতেছে, বাট বলতেছে, হাউএভার বলতেছে, ইভেন দো এরকম কথাবার্তা বলতেছে। মানে একটা কথা বলে সেটার এগেইনস্টে অপোজিট ন্যারেটিভে আরেকটা কথা বলা। তাহলে সেখান থেকে এলিমিনেশন একটা পদ্ধতি হলো এলিমিনেশন, মানে অপশন যদি ৩টা থাকে সেখান থেকে আমি কথা শুনে শুনে একটা একটা করে বাদ দিতে থাকবো অপশন, যে এটা হবে না, অলরেডি এটা না বলে ফেলছে, পরবর্তীতে যাব, অপশন খুঁজবো, আনসার এভাবে বের করব। এই পদ্ধতিতে একটু ট্রিক্সে খেলতে হয়, কারণ আমি আগেই বলছি কনসেন্ট্রেশন আর ট্রিক্সের খেলা। এটা ইংরেজিতে জাহাজ হওয়ার কিছু নাই। এখন আপনি যে বলছেন যে সিনোনিম দিলে প্রবলেম হচ্ছে, তো সেটার জন্য আপনার বাসায় নিজের কাজ করতে হবে, আপনার ওয়ার্ড বাড়াতে হবে, আপনার সিনোনিমগুলা যেন আপনি ইজিলি ধরতে পারেন সেইটা চেষ্টা করতে হবে। যাই হোক, আমরা আজকে যেহেতু বুক 16 থেকে কিছু প্র্যাকটিস করব। বুক 16-এ যাই, আমরা টেস্ট 4 করব বুক 16 থেকে। সবাই একটু এটা ওপেন করেন। এই যে আমি বের করে রাখছি বুক 16 থেকে টেস্ট 4 করি। হ্যাঁ, বুক 16 টেস্ট 4 বের করেন সবাই। এখানেও একটা ম্যাপ আছে, আপনারা খুবই লাকি। আজকে আরেকটা ম্যাপ সলভ করে দেখব আমরা। প্রথম কথা হলো যে হলিডে রেন্টাল পার্ট 1 সহজ হয়, সেটা আজকে খুব দ্রুত শেষ করব। পার্ট 2, 3 আর 4টাকে আজকে নজর দিয়ে করব। Test 4. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. সবাই এখনই কিন্তু সলভ Part করবেন 1. শুনে শুনে, You will hear a ইনস্ট্যান্ট man বলবেন। phoning the owner of a holiday cottage. First, you have some time to look at questions 1 to 6. সবাই স্ক্রিনেও দেখাচ্ছি, স্ক্রিন থেকে দেখেন বা নিজের বই থেকে দেখেন, সলভ করেন। ট্রিক্স কি? প্রথমে 1 থেকে 6 প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে খুব দ্রুত। কি কি ওয়ার্ড এখানে আমাকে বলতে চাই সেটার একটা শর্ট লিস্ট বা মাথায় একটা গেস করে রাখতে হবে যে এই টাইপের ওয়ার্ড এখানে বলতে পারে, এখানে টাকা নিয়ে বলতে পারে, এখানে নাম বলতে পারে, এখানে অ্যাড্রেস বলতে পারে, এখানে একটা কিছু স্পেলিং আসতে পারে, এখানে একটা নির্দিষ্ট সময়, ডে টাইম, ইভিনিং, নাইট এরকম কিছু বলতে পারে। এই টাইপের ওয়ার্ডগুলো আসবে। Now listen carefully and answer questions 1 to 6. Hello? Oh, hello. I was hoping to speak to Jack Fitzgerald about renting a cottage. I'm his wife Shirley and we own the cottages together, so I'm sure I can help you. Great. My name's Tom. Some friends of ours rented Granary Cottage from you last year and they thought it was great. So my wife and I are hoping to come in May for a week. What date did you have in mind? The week beginning the 14th, if possible. I'll just check. I'm sorry, Tom, it's already booked that week. It's free the week beginning the 28th, though, for 7 nights. In fact, that's the only time you could have it in May.
Oh, well, we could manage that, I think. We'd just need to change a couple of things. How much would it cost? That's the beginning of high season, so it'd be £550 for the week. Ah, that's a bit more than we wanted to pay, I'm afraid. We've budgeted up to £500 for accommodation. Well, we've just finished converting another building into a cottage, which we're calling Cherville Cottage. Sorry, what was that again? Cherville. Cherv for Victor, IL. Oh, that's a herb, isn't it? That's right. It grows fairly wild around here. You could have that for the week you want for £480. Okay, so could you tell me something about it, please? Of course. The building was built as a garage. It's a little smaller than Granary Cottage. So that must sleep 2 people as well. That's right. There's a double bedroom. Does it have a garden? Yes, you get to it from the living room through French doors, and we provide 2 deck chairs. We hope to build a patio in the near future, but I wouldn't like to guarantee it'll be finished by May. Okay. The front door opens onto the old farmyard, and parking isn't a problem. There's plenty of room at the front for that. There are some trees and potted plants there. Before you hear the rest. এখন আমি থামি একটু, বলেন এই যে 6টার মধ্যে কয়জন কয়টা আনসার করছেন? কথা বলতে হবে, নাহলে আমি বুঝবো না। বাকিদের কি অবস্থা? বাকিরা বলেন, আদিত্য বলেন, হৈমন্তী বলেন, এমদাদ বলেন। জিয়াউল হক, আপনি কয়টা করতে পারছেন? তিনটা। বাকিরা বলেন কি অবস্থা? এটা কিন্তু খুব একটা কঠিন ছিল না। আপনাদের তাহলে আরো বেশি প্র্যাকটিসের দরকার, কারণ এই ইজি আমি বললাম পার্ট 1-তে 10 থেকে অ্যাটলিস্ট 8-9 নাম্বার তোলা ইজি, এবং এটা উচিত, কারণ পরেরগুলো হার্ড হবে, সেখান থেকে নাও পারতে পারেন। এক্সাম কখনো হার্ড হয়, কখনো ইজি হয় কোয়েশ্চেন, কিন্তু এইখানে 10 থেকে 8-9 ম্যাক্সিমাম শিওর করতে হবে। শুরুতে কি বলল যে ও হলো মে মাসের 14 তারিখে একটা বুকিং দিতে চায়, কিন্তু কটেজের মালিক বলল যে পসিবল না, অলরেডি বুকড আছে। তো মে মাসের 28 তারিখ, বিগিনিং দ্য উইক 28 মে আপনি পাবেন। তো সেটা একটা কথা বলল। তারপর সে বলল যে কস্ট পড়তে পারে 550, কিন্তু ওই লোক তখন উত্তরে বলল যে আমার ম্যাক্সিমাম বাজেট হলো 500 পাউন্ড, সো আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না। তারপর থার্ড যেই প্রবলেমটা, সেখানে ওই যে স্পেলিং বলে দিছে, চেরভিল কটেজ। তো চেরভিলে এখন আমরা অনেক সময় কানে শুনতে গেলে ভি আর বি সেম করে ফেলি, সেই জন্য ভি ফর ভিক্টরি এটা দিয়ে আরো আমাকে ইজি করে দিছে বোঝার জন্য। তো এটা গেল। এবং এই চেরভিল কটেজের কস্ট হলো 480, যেটা ওই লোকের বাজেটের মধ্যে, সো সে এটা অ্যাফোর্ড করতে পারবে। তারপর ওই লোক বলল যে এই বিল্ডিং সম্পর্কে আমাকে এক্সট্রা কিছু ইনফরমেশন দেন। তো এখন দ্য বিল্ডিং ওয়াজ অরিজিনালি এ গ্যারেজ। এখন ওই মহিলা তো ডিরেক্ট এই কথাটা বলবে না, ওয়াজ অরিজিনালি এ গ্যারেজ। সে বলছে দ্য বিল্ডিং ওয়াজ ডিজাইনড অ্যাজ এ গ্যারেজ, মানে এটা যখন শুরুতে ডিজাইন করা হয়েছিল তখন একটা গ্যারেজ হিসেবে ডিজাইন করা হয়েছিল। তো মিনিং কিন্তু একই, অ্যাজ এ গ্যারেজ আর অরিজিনাল এ গ্যারেজ। তারপর বলছে কি ওয়াক থ্রু দ্য ডোরস ফ্রম দ্য লিভিং রুম ইনটু আ গার্ডেন। এখন লিভিং রুম থেকে যে দরজাটা যায় সেই সোজা বরাবর যদি হাঁটি তাহলে গার্ডেনে যেতে পারবো, এটা কিছু ডেসক্রিপশন সে দিচ্ছে। তারপর বলছে যে এটার আশেপাশে প্রচুর ট্রি প্ল্যান্টেশন করা হয়েছে, অনেক ফার্মিং ল্যান্ড আছে, সো পার্কিং স্পেসের কোনো অভাব হবে না অ্যাট দ্য ফ্রন্ট, মানে বাড়ির সামনে বা কটেজের সামনে। সেভারেল 6 নাম্বারের আনসারটা হলো
পার্কিং, সেভারাল পার্কিং স্পেসেস অ্যাট দ্য ফ্রন্ট। সো কথাগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলেই করা যায়, খুব একটা কঠিন না। এই পার্টটা ইজি। একটু পরে পার্ট 4-এ যাব, সেটাও ইজি। মার্ক তোলার জন্য পার্ট 1 অ্যান্ড পার্ট 4 হলো আপনাদের সবার জন্য মোক্ষম অস্ত্র। পার্ট 2-3 একটু হার্ড হয়। যাই নেক্সট অংশটা দেখি, 7 থেকে 10। To the conversation, you have some time to look at questions 7 to 10. Now listen and answer questions 7 to 10. What about facilities in the cottage? It has standard things like a cooker and fridge, I presume. In the kitchen area, there's a fridge freezer, and we've just put in an electric cooker. Is there a washing machine? Yes, there's also a TV in the living room, which plays DVDs too. The bathroom is too small for a bath, so there's a shower instead. I think a lot of people prefer that nowadays anyway. It's more environmentally friendly, isn't it? Unless you spend half the day in it. Exactly. What about heating? It sometimes gets quite cool at that time of year. There's central heating, and if you want to light a fire, there's a stove. We can provide all the wood you need for it. It smells so much nicer than coal, and it makes the room very cozy. We've got one in our own house. That sounds very pleasant. Perhaps we should come in the winter to make the most of it. Yes, we find we don't want to go out when we've got the fire burning. There are some attractive views from the cottage which I haven't mentioned. There's a famous stone bridge. It's one of the oldest in the region, and you can see it from the living room. It isn't far away. The bedroom window looks in the opposite direction and has a lovely view of the hills and the monument at the top. Well, that all sounds perfect. I'd like to book it, please. Would you want a deposit? Yes, we ask for 30% to secure your booking. So that'll be £144. And when would you like the rest of the money? You're coming in May, so the last day of March, please. Fine. Excellent. Could I just take your details so that I can... That is the end of part 1. You now have half a minute. ওকে, এটা তো দেখলেন। এখন এখান থেকে 4টা আনসার কে কে কয়জন করতে পারছেন একটু বলেন শুনি। একটু ইন্টারেক্টিভ হোক ক্লাসটা, কথা বলেন আপনারা, চুপচাপ ক্লাস না করে। আচ্ছা আচ্ছা, দুইজনই কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, তো এখানে কিন্তু বলছে যে প্রথমে কিছু হাবিজাবি কথা বলছে যেটা দরকার নাই। তারপর যখনই বাথরুমের কথাটা দিয়ে শুরু করছে, তার মানে আপনার কথায় ঢুকতেছে। আপনার এটা হলো একটা হিন্ট বা একটা নির্দেশ যে এখন মেইন টপিকে ঢুকবে। বাথরুম হ্যাজ এ শাওয়ার, একটা ছোট বাথটাব। বাথটাব নাই এখানে, শুধু শাওয়ারের ব্যবস্থা আছে কারণ এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এই কথাটা বলছে। তারপরে আসছে কি, সেন্ট্রাল হিটিং আছে। Also, there is a stove and we can arrange all the wood. এখন ওদের অ্যাকসেন্টের জন্য উড মানে কাঠ, যেটা পুড়িয়ে বার্ন করে স্টোভ থেকে হিট তৈরি করবে, সেটা আমরা হয়তো গেস করতে পারতেছি না। সেই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে ইউটিউবে পডকাস্ট অ্যান্ড ইংরেজি নিউজ চ্যানেল CNN, BBC এগুলা ইউটিউবে রেগুলার 15-20 মিনিট শুনতে মনোযোগ দিয়ে, কারণ ওই হ্যাবিটটা গ্রো করতে হবে। ওদের কথাগুলো যেন আপনি টের পান, বুঝতে পারেন। উড কাঠের কথা বলছে। অ্যান্ড দ্য নেক্সট প্রবলেম 8-এ বলছে যে আই ফরগট ইউ টু মেনশন অ্যাবাউট সাম ভিউজ ফ্রম দ্য রুম। তো প্রথমেও লিভিং রুমের কথা বলছে, লিভিং রুম থেকে ভিউজ অফ এ ওল্ড স্টোন ব্রিজ। এখন দেখেন একটা ইম্পর্টেন্ট টিপস বলে দিই, এই কোয়েশ্চেনটাকে কিন্তু বলছে ওয়ান ওয়ার্ড আনসার হইতে হবে।
কোনো লিসেনিংয়ে আপনি পাবেন 2 ওয়ার্ড আনসার করতে পারবা বা মোর দেন 1 ওয়ার্ড ইউজ করতে পারবা। তখন কিন্তু আপনি চাইলে স্টোন ব্রিজ লিখতে পারবেন, সেটা কারেক্ট হবে। কিন্তু এখানে যেহেতু একটা ওয়ার্ড লিখতে হবে, আপনি স্টোন লিখলে ভুল, কিন্তু শুধু যদি ব্রিজ লেখেন আপনার আনসার কারেক্ট হবে। সো এটা একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ আচ্ছা, অ্যান্ড আর অর এই দুইটার মিনিং হলো খুবই ইজি। অ্যান্ড মানে কি বোঝাচ্ছে, আপনার একটা বিষয় আছে তার সাথে সাপ্লিমেন্ট হিসেবে আরেকটা বিষয় আছে, কেউ কারোর সাথে সাংঘর্ষিক না। কিন্তু অর, যখনই দুইটা ওয়ার্ড বা দুইটা স্টেটমেন্টের মাঝখানে অর থাকবে তার মানে বোঝাবে কি একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। যে আপনি ট্রেনে যাইতে পারেন অর বাই বাস যাইতে পারেন। আর এন্ড যদি বোঝায় যে আপনি ট্রেন এন্ড বাসে যাবেন, তার মানে কি আপনি যাত্রার অর্ধেক পথ বাসে যাবেন তারপর ট্রেনে যাবেন। সো মিনিংটা এন্ড 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 আর অরের মিনিং এটা কিন্তু এরকম, মানে বাংলায় করে বুঝাইলে। তো এই যে সেন্ট্রাল হিটিং অ্যান্ড স্টোভ মানে কি, একটা ইলেকট্রিক হিটিং সিস্টেমও আছে, আবার একটা স্টোভও আছে যেখানে উড বার্ন করে আপনি হিট প্রডিউস করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি লিভিং রুম থেকে ভিউ এর কথাটা বললাম যে একটা স্টোন ব্রিজ আছে। আপনি যদি শুধু স্টোন লেখেন নাম্বার পাবেন না, ব্রিজ লিখলে নাম্বার পাবেন, কারণ ব্রিজ দেখা যায়। তারপর বলছে কি ফ্রম দ্য বেডরুম আরেকটা ভিউ দেখা যায়। হ্যাঁ, কেউ কিছু বলছেন শুনি নাই। আচ্ছা, পরে বলছে যে বেডরুম থেকে একটা ভিউ দেখা যায়, যেটা কি হিল টপ মনুমেন্ট। এই ওয়ার্ডটা কিন্তু ক্লিয়ারলি বলছে মনুমেন্ট। মনুমেন্ট মানে কি, কোনো প্রাচীন নিদর্শন বা কোনো যে মূর্তি থাকে বা নির্দেশনা থাকে বা কোনো স্থাপত্য এই টাইপের, হিলটপ মনুমেন্ট। তারপর এই কথাগুলো বলার পর সে বলছে যে কতটুকু ডিপোজিট করতে হবে, 144 এটা দেওয়া আছে। অ্যান্ড ডেডলাইন ফর দ্য ফাইনাল পেমেন্ট এন্ড অফ মার্চ। মার্চ তো এটা বলছে। তো এটা কিন্তু ইজি। আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি এই লিসেনিং এর হ্যাবিটটা গড়ে তোলেন, এই পার্ট 1 খুবই ইজি নাম্বার তোলার জন্য, পার্ট 2, 3 এর মতো হার্ড না। আমি এখন পার্ট 4টা আগে আজকে করাই, তারপর পার্ট 2, 3 তে আবার আসবো, কারণ লাস্ট ক্লাসে পার্ট 4টা করাইতে পারি নাই। পার্ট 4 যে ইজি সেটা আজকে একটু দেখাবো। পার্ট 4এও এরকম থাকবে, একটা রিপোর্ট বা একটা থিসিস বা একটা নিউজ, সামথিং লাইক দ্যাট। একটা ডেটা বা একটা সার্ভের যে রেজাল্টগুলো বের হয়, আউটপুটগুলো বের হয়, সেটা হয়তো একটা সেমিনারে গিয়ে বা একটা প্রোগ্রামে গিয়ে অডিয়েন্সের উদ্দেশ্যে বলা হচ্ছে। একটা স্পিকার এই কথাগুলো বলবে। এখানে ফার্দার দ্বিতীয় কোনো স্পিকার নাই, একজনই কথাগুলো বলে যাবে ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। তো এই যে 10টা, এই 10টার মধ্যেও ম্যাক্সিমাম মনে করেন আপনি 6-7টা কারেক্ট করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এখানেও প্রচুর কথা বলবে যেগুলো দরকার নাই। আপনার এই জন্য কি করতে হবে, প্রথমে এই যে 10টা কোয়েশ্চেনকে ঠিক মতো পড়ে ফেলতে হবে, কিছু কিওয়ার্ড গোল করে দাগাতে হবে। আপনারা বই নিয়ে বসছেন, সো পেন্সিল দিয়ে দাগাবেন। কিভাবে দাগাবেন আমি একটু শিখাই দিই। এই যে হিস্ট্রির আগে অনেক কিছু ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা বলবে, কিন্তু প্রথম ও হিন্টটা দিয়ে শুরু করবে কি, পর্তুগিজ শিপস ট্রান্সপোর্টিং। এখন পর্তুগিজ শিপগুলো কি ট্রান্সপোর্ট করতো, আমরা যারা ছোটবেলায় হিস্ট্রি পড়ছি একটু কমন সেন্স ইউজ করলেও বোঝা যায় যে পর্তুগিজের শিপগুলো হলো ব্যবসা বাণিজ্যের জন্য এখানে আসছিল, মালামাল ট্রান্সপোর্ট করতো। তো ট্রান্সপোর্টিং এর পর যেই ওয়ার্ডটা বসবে সেটা হয়তো কোনো মালামাল বা খাদ্যদ্রব্য বা সামথিং লাইক দ্যাট, যেটা বহন করতো, এবং স্টপড অ্যাট দ্য আইল্যান্ড টু কালেক্ট ফুড অ্যান্ড ওয়াটার। দেখেন তাহলে ওই শিপগুলা যে কিছু জিনিস মালামাল করে নিয়ে যাইতো বহন করে, তো তাদের তো বিরতির দরকার কোনো একটা আইল্যান্ডে, সেই বিরতিটা তারা নিত, কালেক্ট করতো ফুড অ্যান্ড ওয়াটার। তো আপনি লাইনটা যদি আগে একটু পড়ে নেন, আপনার কিন্তু উত্তরটা শুনে শুনে ফিল আপ করতে ইজি হয়ে যায়। তারপরে হিস্ট্রিতে সেকেন্ড কি বলছে যে 1638 এই ইয়ারে দ্য ডাচেরা এস্টাবলিশ করছে কি, সামথিং অন এ আইল্যান্ড, মানে কোন একটা আইল্যান্ডে কিছু একটা এস্টাবলিশ করছে। সেটা হতে পারে কলোনি, সেটা হতে পারে বিজনেস, সেটা হতে পারে একটা হাউস আর একটা ব্রিজ। তো কিছু একটা এস্টাবলিশ করছে, তো সেইটা কিন্তু আপনি শুনে শুনে ফিল আপ করবেন। তারপরে এই যে দুইটা লাইন দেয়া আছে,
ডোডো বার্ড, এটা আপনার মনোযোগ দিয়ে না শুনলেও চলবে, জাস্ট খালি শুনবে যে ডোডো বার্ডের লাইনটা পাস হয়ে গেছে। এখন লাস্ট যেই ডোডো বার্ড ছিল সেটা 1681 ইয়ারে মারা গেছে। এখন এরপর ডেসক্রিপশনে যায়। দ্য অনলি রেকর্ড we have is written descriptions and pictures, possibly unreliable, মানে কি যেটা ভরসাযোগ্য না। তারপর বলছে এ ডাচ পেইন্টিং সাজেস্ট দ্য ডোডো ওয়াজ ভেরি ড্যাশ। এখন এই যে ডোডো পাখিটা ভেরি অ্যাট্রাকটিভ বা ভেরি ইল বা ভেরি ক্লেভার, যে কোনো টাইপের একটা অ্যাডজেক্টিভ বা গুণাবলী বা ওর একটা অবস্থা, বিগ স্মল এই টাইপের, আপনার কিন্তু মাথায় এই জিনিসগুলো গেস করতে হবে যে এই টাইপের এই ওয়ার্ডটা এখানে বলতে পারে যে ডোডো বার্ডটা কেমন ছিল, ছোট বড় বুদ্ধিমান সুন্দর, এই টাইপের কিছু ওয়ার্ড অ্যাডজেক্টিভ টাইপের। তারপর 34 নাম্বারে যদি যাই, দ্য অনলি রিমেইনিং সফট টিস্যু ইজ এ ড্রাইড ড্যাশ। এখন সফট টিস্যু এটা আমরা অনেকে জানি না, কিন্তু যারা সায়েন্স পড়ছেন তারা জানেন যে সফট টিস্যু বলতে শরীরের কোনো একটা কিছুর অংশ, যেটা ওই সায়েন্টিস্টরা কি বলে ফসিল স্টাডি করলে বা পুরানো মরদেহ হাড়গোড় থেকে কিন্তু এগুলো বের করতে পারে। সো সফট টিস্যু ইজ এ ড্রাইড ড্যাশ। এখন ড্রাইড এটা শরীরের যে কোনো একটা পার্টের সফট টিস্যু হইতে পারে, মাথা, হাত, পা, চোখ, ইজ এ ড্রাইড ড্যাশ। তো এরকম একটা বডি পার্ট নিয়ে কথা হইতে পারে। তারপর বলছে রিসেন্ট স্টাডিজ অফ এ ডোডো স্কেলেটন সাজেস্ট দ্য বার্ডস ওয়ার কেপেবল অফ র্যাপিড ড্যাশ। তাহলে ওর যে স্কেলেটন বা হাড়গোড় বা কঙ্কাল সেটা দেখে কিন্তু বিজ্ঞানীরা বুঝতে পারছে যে ও র্যাপিড কোনো একটা কিছু করতে পারতো। এখন র্যাপিড বলতেই তো দ্রুত বুঝেন, তাহলে এটা মোস্ট প্রবাবলি র্যাপিড ট্রান্সপোর্টেশন বা ফ্লাইং বা সামথিং লাইক দ্যাট, মানে ওর চলাচল বা মুভমেন্ট এরকম কিছু বোঝাবে। এটা খুব ইজি, বোঝাই যায়। তারপর ইট ইজ থট দে ওয়ার এবল টু ইউজ দেয়ার স্মল উইংস টু মেইনটেইন ড্যাশ। তাহলে এই যে বললো যে ওদের যে স্মল উইংগুলো আছে সেগুলা দিয়ে ওরা কি মেনটেন করতে পারতো, হয়তো ওদের স্পিড মেনটেন করতে পারতো, নয়তো ওদের ব্যালেন্স মেনটেন করতে পারতো। তো এই টাইপের ওয়ার্ডগুলো কিন্তু আমার গেস করতে হবে। তারপরে দেয়ার ড্যাশ ওয়াজ অফ অ্যাভারেজ সাইজ, তাদের কি ছিল অ্যাভারেজ সাইজ, হয়তো তাদের হোল বডিটা অ্যাভারেজ সাইজে ছিল, বা তাদের মানে কি বলে ওটাকে, বলতে ক্লর বাংলাটা আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, বা তাদের চোখ বা তাদের বেক, মানে হলো কি বলে ওটা, বেকের বাংলাটা হলো ওই যে পাখির যে ঠোঁটটা থাকে, তারপর অথবা তাদের কি বলে মাথা, এভারেজ সাইজ ওয়াজ এরকম। দেয়ার সেন্স অফ ড্যাশ এনাবলড দ্যাম টু ফাইন্ড ফুড। এখন একটা প্রাণী, সেটা পাখি হোক বা কুকুর বিড়াল যাই হোক, ফাইন্ড ফুড কিভাবে খুঁজে পায়, তাহলে স্মেলিং, তাহলে তাদের সেন্স অফ স্মেলিং এটাও কিন্তু গেস করা যায়। দেখেন না শুনেই কিন্তু অনেকগুলো ওয়ার্ড গেস করা যায় এটা পড়লে। এখন আমরা জানি না, অডিও শুনে তারপর ক্লিয়ার হবো যে আসলে আমরা যেটা গেস করতেছি এটা সঠিক কিনা, কিন্তু এই জিনিসগুলো আগে থেকে পড়ে রেখে মাথায় জিনিসটা বিল্ড আপ করে রাখলে ইজি হয় আনসারগুলো খুঁজে বের করা। তারপরে রিজনস ফর এক্সটেনশন, তারা এক্সটেনশন কেন হলো, হান্টিং ওয়াজ প্রবাবলি নট দ্য মেইন কজ, মানে ওদেরকে হান্ট করে যে মেরে ফেলছে, বংশ শেষ করে ফেলছে এমন কিছু না, এক্সটেনশন এই জন্য হয় নাই। এক্সটেনশনের বাংলা হলো একেবারে ফুল যে ওদের যে জীব, যে ইয়াটা, ওদের যে পুরা গোষ্ঠীটা এই প্রাণীর একেবারে সবাই পৃথিবী থেকে হারায় গেছে, বিলুপ্ত হয়ে গেছে। সেইলর্স ব্রট ডগস অ্যান্ড মানকিস, ওই যে পর্তুগিজ যে শিপগুলো আসতো তার যে নাবিক মানে সেইলর্স, তারা কি করতো সাথে করে ডগ বা মানকি নিয়ে আসতো। অ্যান্ড ড্যাশ অলসো এসকেপড অন টু আইল্যান্ড অ্যান্ড এট দ্য বার্ডস এগস। তাহলে হয়তো এই যে ডগ বা মাংকি বা অন্য টাইপের কোনো একটা প্রাণী যেটা আইল্যান্ডে কি পালায় যাইতো এবং সেখান থেকে বার্ডের ডিমগুলো খেয়ে ফেলতো, সেই জন্য তারা বিলুপ্ত হয়েছে, মানুষের হান্টিং বা শিকারের জন্য বিলুপ্ত হয় নাই। অ্যান্ড লাস্ট অফ অল দ্য অ্যারাইভাল অফ ফার্মিং মেন্ট দ্য ড্যাশ ওয়াজ ডেস্ট্রয়েড। এখন অ্যারাইভাল অফ ফার্মিং মানে কি, যখন থেকে কৃষিকাজ শুরু হলো তার মানে কিন্তু ওদের যেই বন জঙ্গল বা ট্রিজ বা ফরেস্ট ওয়াজ ডেস্ট্রয়েড। তো এটা কিন্তু কমন সেন্স। এখন আমরা রিপোর্টটা শুনবো, দেখবো যে আমাদের আইডিয়া কতটুকু ঠিক আছে।
একটু দেখি সময়টা কতক্ষণ আছে। সময়টা 7 মিনিট আছে, আমরা তো ইয়েটা শুনি। ওকে, আমি একটু বের করি সেটা। পার্ট 4। Part 4. You will hear part of an environmental science lecture about a large bird called the dodo, which is now extinct. First, you have some time to look at questions 31 to 40. আমি কিন্তু আপনাদের ডেসক্রাইব করেই দিছি, সো সময়টা আমি টেনে দিই। Questions 31 to 40. One of the most famous cases of extinction is that of a bird known as the dodo. In fact, there's even a saying in English, as dead as the dodo, used to refer to something which no longer exists. But for many centuries, the dodo was alive and well, although it could only be found in one place, the island of Mauritius in the Indian Ocean. It was a very large bird, about 1 meter tall, and over the centuries it had lost the ability to fly, but it survived happily under the trees that covered the island. Then, in the year 1507, the first Portuguese ships. এখন দেখেন আপনারা কতটা সময় পাইলেন। আপনারা তো ভাবতেছেন যে পড়ার সময় পাবো কই এত ডেসক্রিপশন করার। এই যে এখন থেকে মেইন কথা শুরু হবে, দেন দ্য ইয়ার অফ 1507। এখন থেকে মেইন কথা শুরু হলো। এর আগে যতটুকু বর্ণনা দিল জাস্ট আননেসেসারি কথাবার্তা। তো ওই সময়টা আপনার কাজে লাগায় পুরোটা কোয়েশ্চেনকে একেবারে 31 থেকে 40 পর্যন্ত অ্যানালাইজ করে ফেলতে হবে। Stopped at the island. The sailors were carrying spices back to Europe and found the island a convenient stopping place where they could stock up with food and water for the rest of the voyage. But they didn't settle on Mauritius. তাহলে সেলরসরা কি ক্যারি করতেছিল? স্পাইসেস। স্পাইস মানে হলো মশলা, স্পাইসেস। তাহলে ট্রান্সপোর্টিং আর ক্যারিং দুইটাই কিন্তু সিনোনিম, দুইটার মিনিংও কাছাকাছি। ট্রান্সপোর্ট মানে বহন করা, ক্যারিং মানে বহন করা। তাহলে এইটা তো মানে খুবই ইজি সিনোনিম, এটা আপনাদের বুঝতে হবে। However, in 1638, the Dutch arrived and set up a colony there. These first human inhabitants of the island. এখন বলেন ডাচরা এস্টাবলিশ করছে কি আইল্যান্ডে? কোনো বিল্ডিং, কোনো দোকান, কোনো বাজার? কলোনি। Found the dodo birds a convenient source of meat, although not everyone liked the taste. It's hard to get an accurate description of what the dodo actually looked like. We do have some written records from sailors and a few pictures, but we don't know how reliable these are. The best known picture is a Dutch painting in which the bird appears to be extremely fat, but this may not be accurate. An Indian painting done at the same time. তাহলে ডাচ পেন্টিং সাজেস্ট করছে দ্য ডোডো ওয়াজ ভেরি ফ্যাট, বললো কিন্তু ক্লিয়ারলি ডাচ পেন্টিং সাজেস্ট। কিন্তু হাউএভার দ্য ইন্ডিয়ান পেন্টিং নিয়ে এখন একটা অন্য কথা বলবে, কিন্তু সেই ইন্ডিয়ান পেন্টিং নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নাই, আমার ডাচ পেন্টিং এর আনসারটা ফ্যাট। Shows a much thinner bird. Although attempts were made to preserve the bodies of some of the birds, no complete specimen survives. In the early 17th century, 4 dried parts of a bird were known to exist. Of these, 3 have disappeared, so only one example of soft tissue from the dodo survives, a dodo head. তাহলে সফট টিস্যু 4টার মধ্যে 3টা হারায় গেছে, একটা যেটা সার্ভাইভ করছে সেটা কি? ডোডো হেড। এখন আপনার তো একটা ওয়ার্ড দিয়ে ফিল আপ করতে বলছে, ইনস্ট্রাকশনে বলছে 1 ওয়ার্ড অনলি, তাহলে ডোডো হেড তো লেখা যাবে না, অনলি লিখতে হবে কি? হেড ইজ এ ড্রাইড হেড। Bones have also been found, but there's only one complete skeleton in existence. This single dodo skeleton has recently been the subject of scientific research
which suggests that many of the earlier beliefs about dodos may have been incorrect. For example, early accounts of the birds mention how slow and clumsy it was. But scientists now believe the bird's strong knee joints would have made it capable of movement, which was not slow, but actually quite fast. তাহলে এই In যে fact, দাঁড়ান one একটু আমি 17th স্টপ century করি। এই যে এখানে বললো যে আগের মানুষ মনে করতো যে ওরা একটু স্লোলি মুভমেন্ট করে, কিন্তু এখন বলছে সায়েন্টিস্টরা মনে করে নট স্লো, দে আর অ্যাকচুয়ালি ভেরি ফাস্ট মুভমেন্ট। তাহলে র্যাপিডের সিনোনিম হলো ফাস্ট, আর মুভমেন্ট হলো আমার শূন্যস্থানে বসবে চলাচলের জন্য। নেক্সট, sailor wrote that he found the birds hard to catch. It's true that the dodo's small wings wouldn't have allowed it to leave the ground, but the scientists suggest that these were probably employed for balance while going over uneven ground. তাহলে এই স্মল উইংগুলো এমপ্লয়েড মানে কোন কাজে ন্যস্ত বা ভূমিকা রাখতো? মেইনটেইনিং ব্যালেন্স, এমপ্লয়েড ফর ব্যালেন্স। Another group of scientists carried out analysis of the dodo's skull. They found that the reports of the lack of intelligence of the dodo were not borne out by their research, which suggested the bird's brain was not small, but average in size. তাহলে এভারেজ সাইজে কি আছে? বার্ডের ব্রেইন। In fact, in relation to its body size, it was similar to that of the pigeon, which is known to be a highly intelligent bird. The researchers also found that the structure of the bird's skull suggested that one sense which was particularly well developed was that of smell. So the dodo may also have been particularly good at locating ripe fruit. তাহলে কি করে দেবো টেবিল টেক এখানে ব্যালেন্সটা তুমি ঢোকে নাও না